নতুন করে আবার কেন রামিসার বোনের দায়িত্ব গত রাতে আপনাকে নিতে হয়েছে? আপনাদের এই দায়িত্ব নেওয়ার জায়গাটা আমরা দেখতে চাই না। আমরা দেখেছি নিমতলিতে যখন আগুন লেগেছে তখন সাবেক প্রধানমন্ত্রী দুই বোনকে ডেকে বিয়ে শাদী দিয়েছেন, দায়িত্ব নিয়েছেন। এই দায়িত্ব নেওয়ার গল্প নাটক আমরা বড্ড ক্লান্ত। সিম্পলি প্রয়োজন নাই, কারণ ইতিমধ্যে আপনি বাংলাদেশ রাষ্ট্রের দায়িত্ব নিয়ে নিয়েছেন। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান যখন দায়িত্ব নিয়েছেন তখন কিন্তু একইভাবে সারা বাংলাদেশকে বিভিন্নভাবে অস্থির করে তোলা হয়েছিল। এই যে আজকের বঙ্গবীর নামের টাউট কাদের সিদ্দিকী বাংলাদেশের সীমান্তে ভারতের অস্ত্রে ট্রেনিং এ সৈন্য দিয়ে বাংলাদেশের বিডিআর এর শত শত জওয়ানকে হত্যা করেছিল সেই দিন, সেটাকে মুজিব হত্যার প্রতিবাদ করতে চায়। ও হাসে কারণ ও জানে যে এই প্রজাতন্ত্রের মালিক ও যাবে বাংলাদেশের অত্যন্ত স্বনামধন্য বাটপার ক্রিমিনাল টাউট লয়াররা ফ্রন্ট সাইডে 10 জন 15 যাবে ওর জামিনের জন্য। ও একদিনে 15-20 লাখ টাকা খরচ করে জামিনে বের হয়ে আসবে। আসলে আমি বিচার চাওয়ার কোনো আলোচনা করতে এখানে আসি নাই। বিচারের প্রক্রিয়াটা হচ্ছে এমন যে আপনি কতবার চাইবেন, বিচারটা এমনি হওয়া দরকার। গতকালকে মাননীয় প্রধানমন্ত্রীকে দেখলাম যে উনি স্বরাষ্ট্রমন্ত্রী সহ ভিকটিম পরিবারকে ভিজিট করেছেন। আমরা অবশ্যই ওনাকে এটা স্বাগত জানাই, অ্যাপ্রিসিয়েট করি, একটা ভালো কাজ করেছেন। ফ্যাসিবাদের আমলের রানীর মতো ওনাকে ডেকে নিয়ে যেতে পারতেন, সেটা ডেকে নিয়ে যান নাই। কিন্তু আমার বড় প্রশ্ন হচ্ছে মাননীয় প্রধানমন্ত্রী, মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী, যেদিন আপনারা নির্বাচিত হয়েছেন, আপনারা সংবিধানের উপরে হাত রেখে শপথ রেখেছেন, সেদিনকার তো আপনি বাংলাদেশ রাষ্ট্রের দায়িত্ব নিয়েছিলেন। সেদিনকারই তো আপনি 20 কোটি মানুষের জান মাল ইজ্জত আবরুর হেফাজত করবেন বলে দায়িত্ব নিয়েছিলেন। নতুন করে আবার কেন রামিসার বোনের দায়িত্ব গত রাতে আপনাকে নিতে হয়েছে? ভলান্টারি রিজাম্পশন অফ দ্য রেসপন্সিবিলিটি। এটা এমন না যে আমরা কেউ জোর করে আপনাদেরকে ক্ষমতায় বসাইছি। আপনারা দায়িত্ব নিতে চেয়েছেন বলে ভোট করেছেন, ম্যানিফেস্টো দিয়েছেন, নির্বাচনে জিতে শপথ নিয়েছেন। ইটস এ অ্যাবসলিউট ভলান্টারি অ্যাজাম্পশন অফ রেসপন্সিবিলিটি। আপনাকে কেউ চাপিয়ে দেয় নাই। অতএব নতুন করে বাংলাদেশ রাষ্ট্রের কোন নাগরিকের দায়িত্ব নেবার প্রয়োজন আপনার নাই। দায়িত্ব অলরেডি নিয়েছেন। প্রশ্ন পরে আসবে দায়িত্ব কখনো ছেড়ে দিতে হয় কিনা, সেটা হচ্ছে পরবর্তী আলোচনার বিষয়। আপাতত কোনো দায়িত্ব নেবার প্রয়োজন নাই। আপনাকে দেখতে হবে যে গত 1-2 সপ্তাহ জুড়ে সারা বাংলাদেশ রাষ্ট্র যেভাবে ধর্ষণকে উদযাপন করছে, সেই উদযাপনের জায়গা থেকে ইজ ইট এ মেয়ার ইভেন্ট অফ রেপ অর ইজ এ প্যাটার্ন প্রোপাগেটেড অ্যান্ড ভেরি প্ল্যান ম্যানারে করা হচ্ছে? আমার কাছে মোটেই মনে হচ্ছে না যে একটা বিচ্ছিন্ন ঘটনা। আপনারা প্রত্যেকটা ঘটনা দেখেন, যখন শুরু হয় সাডেনলি মনে হয় ধর্ষণের সপ্তাহ পালিত হচ্ছে, ধর্ষণের পক্ষ পালিত হচ্ছে। জেলায় উপজেলায় বিভিন্ন জায়গায় কোর্টে আজকে দেখেছেন খুলনায় গুলি করেছে, চিটাগাংয়ে পুলিশের গাড়িতে আগুন দিয়েছে, গতকালকে মাননীয় প্রধানমন্ত্রী স্বরাষ্ট্রমন্ত্রীকে দিয়ে অভদ্রভাবে ভুয়া স্লোগান দিয়েছে। এগুলো হচ্ছে প্যাটার্ন অফ ইনসিডেন্টস। একটা স্কুলে গিয়ে আপনার সেখানে ধর্ষককে গ্রেফতার করা হয়েছে, গ্রেফতার করে পুলিশ আবার তাকে গণপিটুনির সুযোগও করে দিয়েছে। তাহলে এই যে ঘটনাগুলো ঘটছে এবং এর ক্লাসগুলো দেখেন, এই ঘটনাগুলো কি গুলশানে ঘটছে, ধানমন্ডিতে ঘটতেছে, আপার মিডল ক্লাস সচ্ছল পরিবার সেই সব জায়গায় ঘটছে, যাদের মেয়েরা ইংলিশ মিডিয়াম স্কুলে পড়ে তাদের জীবনে ঘটছে? এই ঘটনাগুলো কোথায় ঘটছে? কেন গরিব বস্তি পাড়ায় এই ঘটনাগুলো ঘটছে? কেন ওই জায়গাগুলোতেই শুধুমাত্র গাঁজার ব্যবসা হয়, ইয়াবার ব্যবসা হয়, ফেন্সিডিলের ব্যবসা হয়? কেন সেই গাঁজাখোরদেরকে ধরার পরে তার হাসি মুখের চেহারা ফুটে ওঠে? কারণ ওই গাঁজার ব্যবসায়ী কয়দিন আগে মাত্র তার গার্লফ্রেন্ডকে নিয়ে নেপাল থেকে ঘুরে আসছেন। আসলে সে কত রিচ ওয়েলদি, সে হলিডে করতে পারে বাংলাদেশে ফ্যান্সিডিলের ব্যবসা করে, গাঁজার ব্যবসা করে। তাহলে এই যে প্যাটার্ন অফ ইভেন্টস হ্যাপেনিং অন রেগুলার ইন্টারভেল, এই ঘটনাটাকে রাষ্ট্র কোনোভাবে একটা বিচ্ছিন্ন ঘটনা, একটা বিচ্ছিন্ন দুর্ঘটনা, একটা বিচ্ছিন্ন আইসোলেটেড ধর্ষণের ঘটনা আকারে পড়বার কোনো সুযোগ আমাদের নাই। তাই মাননীয় প্রধানমন্ত্রী এবং সরকারকে বলছি, আপনারা যদি সত্যিই দায়িত্ব নিয়ে থাকেন, আপনারা যদি সত্যি মনে করেন যে এই রাষ্ট্রের দায়িত্ব আপনাদেরকে দেয়া হয়েছে বাই ওথ এন্ড আন্ডার দ্য কনস্টিটিউশন, দেন ইউ হ্যাভ টু রিমেম্বার এই প্রত্যেক দিনের ঘটনার প্যাটার্নকে প্যাটার্ন আকারে আপনার আলোচনা করতে হবে এবং বিবেচনায় নিতে হবে। মাথায় রাখবেন, আপনাকে মনে করিয়ে দেই, 75 পরবর্তী বাস্তবতা, বাংলাদেশের প্রত্যেকটা সীমান্তে বিএসএফ এর যে উৎপাত হয়েছিল আপনার বাবার আমলে, সেই জিনিসগুলো আপনাকে অ্যাসেস করতে হবে। বাংলাদেশের প্রত্যেকটা ক্যান্টনমেন্টে একটা পর একটা কু হচ্ছিল সেই দিন। কারা করছিল? জাসদের গণবাহিনী করছে, বামপন্থীরা করেছে, আওয়ামী লীগের যারা পোষ্যরা ছিল তারা করেছে। পুরো বাংলাদেশ রাষ্ট্রের সামরিক ব্যবস্থাপনাকে অস্থির করে দেওয়া হয়েছিল, বাংলাদেশের বাজার ব্যবস্থাপনাকে অস্থির করে দেওয়া হয়েছে। কারণ আমাদের পানির যে ফ্লো, জানেন যে 74-75 ফারাক্কা দিয়ে যেটা করে হয়েছে, আমার পানির ফ্লোকে অ্যাফেক্টেড করা হয়েছে, আমার কৃষি অ্যাফেক্টেড হয়েছে। অতএব আপনি আপনার সেই বাবার আমল থেকে একটু শেখেন। 78, 79, 80 সেই অস্থিরতার মধ্য দিয়ে ভারত আসলে কি চেয়েছিল, এক্স্যাক্টলি সেম প্রকল্প আমরা দেখতে পাচ্ছি। আপনার নেতৃত্বে বাংলাদেশের জাতীয়তাবাদী এবং মূল্যবোধের যে গণ অভ্যুত্থানের রাজনীতি, এই রাজনীতিকে অস্থির করে দিয়ে আওয়ামী লীগ এবং হাসিনাকে পুনর্বাসন করবার একটা অপতৎপরতা চলছে। তাহলে প্রশ্ন হচ্ছে যে রাষ্ট্রকে এই কারণে গুরুত্ব দিচ্ছে না এই ঘটনাগুলোতে, যেহেতু রাষ্ট্রের আপার ক্লাস এলিটদেরকে এই ঘটনাগুলো এফেক্ট করছে না পত্রিকার কাভারেজ ছাড়া।
তাহলে এই রাষ্ট্রটা কোন দিন প্রজাতন্ত্র হবে, রিপাবলিক হবে? আমার সকলের হবে। এবং এই রাষ্ট্রের এই প্রত্যেকটা জায়গাতে বিচারের যখন প্রশ্ন আসবে, দেখবেন ধনী মানুষের বিচার পেতে সমস্যা হয় না। কর্পোরেট ক্লায়েন্টদেরকে আমরা দেখেছি, তারা হিয়ারিং শুনানি করতে দিন তারিখের অপেক্ষা করতে হয় না, কারণ কর্পোরেট আলাদা বেঞ্চ আছে। কিন্তু গরিব মানুষের বিচারের প্রশ্ন যখন যাবে, তখন আপনাকে শোনানো হবে 43 লক্ষ মামলা পেন্ডিং আছে, চাইলেই তো আমরা যখন তখন দ্রুত বিচার করতে পারবো না। কিন্তু যখন ট্যাক্সের প্রশ্ন আসবে, লুটপাটের প্রশ্ন আসবে, সেই দিন দেখবেন শুনানিতে দিন তারিখ পেতে সমস্যা হয় না। তাহলে রাষ্ট্র কাঠামোর মধ্য দিয়ে বিচার, পুলিশিং, জুডিশিয়াল সিস্টেম, মাদকের বখরা এবং পুরো ট্রেডের সাথে কারা জড়িত, ধর্ষিত কারা হচ্ছে, সেই সকল পরিবারের সাথে পুরো বলায় দেখবেন আমার সমাজের সবচেয়ে গরিব প্রান্তিক জনগোষ্ঠী। সে শুধু কাঁদতে পারবে এবং সে এটাও জানে যে আমার এই কান্না 15 দিন পরে এত পরিমাণ শুকায়া যাবে যে আর চৈত্রের বৃষ্টিতেও সেটা আর দেখা যাবে না। এবং সেটা সে গতকালকে প্রধানমন্ত্রীকেও বলেছে, তার বাবাও বলেছে যে আমি বিচার চাই না, কারণ সেই রাষ্ট্রকে বিব্রত করতে চায় না। কারণ এই রামিসার বাবারা জানে এই রাষ্ট্রটা আমার না, এই রাষ্ট্রটা গুলশানের, এই রাষ্ট্রটা বনানীর, ধানমন্ডির, এই রাষ্ট্রটা পুলিশের, বিডিআরের, আর্ম ফোর্সেসের, ব্যুরোক্রেসির। এই রাষ্ট্র আমার আপনার না। আমি আপনি শুধুমাত্র সংখ্যা, মারা যাওয়ার পরে বলবে রোড অ্যাক্সিডেন্টে 3 জন মারা গেছে, হামে 500 শিশু মারা গেছে, করোনাতে এত হাজার লোক মারা গেছে। আমি আপনি এই দেশের নাগরিক না। এই রাষ্ট্র আমাকে আপনাকে নাগরিক সত্তা আকারে স্বীকার করে না। এবং এজন্য আমরা বলছি যে রিপাবলিক বানানোর যে লড়াই আমাদের জেনারেশন আফটার জেনারেশন করতে হয়েছে, 24-এর গণ অভ্যুত্থানের যে লড়াইটা ছিল, যে এই রাষ্ট্রটাকে আমার করে বানানোর, আমার গরিবের দুঃখী মানুষের রাষ্ট্র হবে। দুঃখী মানুষকে এটা বলতে হবে না যে আমি বিচার চাই না। বিচার কেন দুঃখী মানুষের কাছে যায় না? কেন তাকে ড্রাগ অ্যাডিক্ট হতে হচ্ছে? কেন তাকে বছরের পর বছর বস্তিতে, ফুটপাতে, রাস্তায় ঘুমায় কেন ফেন্সিডিল, ইয়াবা সেবন করতে হচ্ছে? এই পুরো প্রকল্পের মধ্য দিয়ে প্রকাশিত হচ্ছে যে এই রাষ্ট্রটা আসলে গণমানুষের, আমার আপনার রাষ্ট্র না। এই রাষ্ট্র প্রকল্পটা আসলে একটা ধনিক শ্রেণীর পুঁজিকে ডিল করবার রাষ্ট্র। এবং আমরা চাই সেই রাষ্ট্র প্রকল্প থেকে আমার যে মুক্তির লড়াইতে বলা ছিল, এই ফ্রি, ইন্ডিপেন্ডেন্ট এন্ড ডেমোক্রেটিক রিপাবলিক, সাম্য, মানবিক মর্যাদা এবং সামাজিক সুবিচারের ভিত্তিতে যেই প্রজাতন্ত্র গড়বার লড়াই আমরা সামিল হয়েছিলাম 71-এ, 24-এ, এই প্রজাতন্ত্র বানানোর মধ্য দিয়ে আজকে রামিসা হত্যার বিচারের পোর্টফোলিও প্রোফাইল খুঁজতে হবে। এটা সিম্পলি চার্জশিট কবে দেবেন, কতদিনের ভিতরে ট্রায়াল করবেন, কতদিনের ভিতরে আপিল করবেন, ফাঁসি দিচ্ছেন না যাবজ্জীবন দিচ্ছেন, এই ফ্রেমের মধ্যে আপনাকে বেঁধে দেওয়া মানে হচ্ছে আপনাকে আসলে সাইড লাইনে ফেলে দেওয়া। আপনি প্রতিদিন শহীদ মিনারে যাবেন, প্রেস ক্লাবে যাবেন, গণমাধ্যমে যাবেন, কথা বলবেন, কিন্তু বিচার আপনি পাবেন না, আপনার ন্যায্যতা আপনি পাবেন না। এবং দেখেন, এত পরিমাণ মাদক নিয়ে আলোচনা হচ্ছে, এই মাদক কারবারি কারা? বাংলাদেশের প্রত্যেকটা মাদক ব্যবসার সাথে সরকারি দল জড়িত, প্রত্যেক জায়গায় জড়িত। যেই যে পিচ্চি রাজাকে গ্রেফতার করেছেন, হাসতে হাসতে সে পুলিশের গাড়িতে উঠতেছে। পিচ্চি রাজারা কি শুধু পিচ্চি থাকে? ওরা বড় হয় না, ওরা সংসদে যায় না, ওরা ক্যাবিনেটে বসে না। এই মাদক ব্যবসায়ীর রাজারাই তো বাংলাদেশকে আজকে লুটে পুটে খাচ্ছে। যেই মাদক ব্যবসায় পিচ্চি রাজার প্রজাতন্ত্রে আমরা সবাই এখনো প্রজা হয়ে বসবাস করছি। এবং ওর জন্য এটা প্রজাতন্ত্র, কারণ ও হাসে, কারণ ও জানে যে এই প্রজাতন্ত্রের মালিক ও যাবে বাংলাদেশের অত্যন্ত স্বনামধন্য বাটপার, ক্রিমিনাল, টাউট লয়াররা ফ্রন্ট সাইডে 10 জন 15 যাবে ওর জামিনের জন্য। ও একদিনে 15-20 লাখ টাকা খরচ করে জামিনে বের হয়ে আসবে। কিন্তু বিনামূল্যে, বিনা বেচারে যারা মাসের পর মাস, বছরের পর বছর জেল খাটবে, তার জন্য এখানে এই রাষ্ট্রে কোনো বিচার পাবেন না।